আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। আবির বাসায় নেই 1 সপ্তাহ হতে চলল। বাড়ির পরিবেশ থমথমে, কেউ কারোর সাথে তেমন কথা বলে না, সবার ভেতরেই চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেলের দিকে হালিমা খান সোফায় বসেছিলেন, ওনাকে দেখে মালিহা খানও এসে বসলেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খারাপ। আবির এখনো বাসায় ফিরছে না, কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। মালিহা খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন, ওদের বাবা ছেলের কর্মকাণ্ডে আমিও কুলাতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখায়, আবিরের আব্বু তেমনই রাগ দেখায়। কেউ কিছু বোঝার চেষ্টা করে না। ছেলেটা আর এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমায় না, সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞাসা করে। মালিহা খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি, রাগ দেখানোর সময় কোনো কিছুই ভাববে না, অথচ পরে নিজে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো। ওনার নিয়ম নীতির বাইরে গেলেই ওনার সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলে, বউ, ভাই, বোন সবকিছুই দেখে না। সেই দিন মেঘের আব্বুর চিল্লাচিল্লি করার পরও আবির বেশ শান্ত ছিল, কিন্তু হুট করেই ওর আব্বুর যা শুরু করলো তখন আর সহ্য করতে পারল না। হালিমা খান অনেকটা সময় চুপ থেকে মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বলল, আপা একটা কথা বলি। মালিহা খান ভ্রু কুঁচকিয়ে বললেন, কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল, কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চেয়েছিলি বল। বাসার নিয়ম নীতি ভুলে অলিক কল্পনায় ডুবেছিলাম, যা কখনো সম্ভব না তাই নিয়ে ভাবছিলাম। ঢোক গিলে শান্ত স্বরে আবারও বললেন, রাতে কি রান্না করব? এর মধ্যে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। মালিহা খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে, চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছন থেকে তানভীর ডাকছে, বনু শোন, কি হয়েছে বল আমাকে। মেঘের হাতে তানভীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান মেঘের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তানভীর বলতে বলতে নামলো, কে কল দিয়েছে বলবি তো? আব্বুকে দেখেই তানভীরের গতি কমে গেছে, সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। তানভীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝোলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখেই তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগেই মেঘ আবিরের খোঁজ নিতে তানভীরের রুমে গিয়েছিল। তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞাসা করতে পারেনি। হঠাৎ তানভীরের ফোনে কল বাজতে শুরু করেছে। মেঘ উচ্চস্বরে ডাকে, ভাইয়া তোমার ফোনে কল এসেছে, দেখ কে কল দিয়েছে। মেঘ ফোনের স্ক্রিনে তাকায়, অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি। একবার রিং বন্ধ হয়ে গেছে। মেঘ দরজা পর্যন্ত যেতে আবারও কল বাজে। ওয়াশরুম থেকে তানভীর বলে, রিসিভ করে বল আমি ব্যস্ত। মেঘও যথারীতি কল রিসিভ করে বলতে নিল, ভাইয়া এতটুকু বলতে ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠ ভেসে আসলো, তানভীর, আমি আবির। মেঘ আর আবির দুইজন একসঙ্গে কথা বলে অকস্মাৎ দুইজনেই থেমে গেছে। মেঘ উত্তেজিত কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই। ততক্ষণে আবির কল কেটে দিয়েছে। এমন সময় তানভীরও ওয়াশরুম থেকে বের হয়েছে। মেঘের হাতে কম্পন দেখে ধীর কণ্ঠে শোধালো, কে কল দিয়েছিল? মেঘ উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। মেঘের চোখ মুখ দেখে আলী আহমেদ খান প্রশ্ন করল, কি হয়েছে? মেঘ অতর্কিতে ভেজা কণ্ঠে বলে উঠল, এইমাত্র ভাইয়ার ফোনে আবির ভাই কল দিয়েছিল, আমার কণ্ঠ শুনে কেটে দিয়েছে। তানভীর ভারী কণ্ঠে শোধালো, কি, ভাইয়া কল দিয়েছিল?
আলী আহমেদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ার সত্যি যোগাযোগ নেই, আমি জানতাম না কিছু। তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ দুশিরি উঠে তানভীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখ তো আমার সাথে কথা হয়েছে কিনা, তাছাড়া আমার সাথে যদি ভাইয়ার যোগাযোগ থাকতো তাহলে আমি তো খোঁজাখুঁজি কেন করতাম। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কি নেই সেটা আমার জানার প্রয়োজন নেই, তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা। তানভীরের হাত কাঁপছে, ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে। মোজাম্মেল খানের কথা মতো লাউডস্পিকারে দিয়েছে। প্রথমবার কল রিসিভ হয়নি, দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুভার কণ্ঠে বলল, কিছু বলবি? আবিরের কণ্ঠস্বর শুনে মেঘের বুক কাঁপছে, দু চোখ ছলছল করছে। আব্বু, বড় আম্মুরা বড় আম্মুর সামনে দাঁড়ানো, তাই বারবার ঢোক গিলে মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহসা বলল, ভাইয়া কোথায় তুমি? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেলো। কয়েক মুহূর্ত পর ধীর কণ্ঠে উত্তর দিল, আছি। আলী আহমেদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন, ওকে বলে দাও যেখানেই আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব ঠিকভাবে পালনও তাকেই করতে হবে। রাগ জেদ দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কোনোভাবে সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলল, শুনেছ? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাশভারী কণ্ঠে বললেন, শুধু শুনলেই হবে না, যেখানে আছে রাত 10টার মধ্যেই বাসায় আসবে। আচ্ছা। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছেন। মেঘ সিঁড়ির সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করেই মালিহা খান নিজের রুমে গেলেন। আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিহা খান কপট রাগ দেখিয়ে বললেন, ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না, তার সাথে আপনার এই ব্যবহারটা না করলেও পারতেন। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, শোনো, সে কোম্পানির দায়িত্বে আছে, মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। আমার ছেলে অফিসে মেইল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয়, কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপর আমি আরও 3 দিন ছাড় দিলাম, কিন্তু সে নিজ দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে সেইগুলো কি হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রেও আমিও তখন তার রাগ জেদে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসা আর নিয়ম নীতি করলেন, কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমেদ খান ভ্রু কুঁচকিয়ে শীতল চোখে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বোঝো কেমন ছেলে তোমার। মালিহা খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমেদ খান সশব্দে হেসে বললেন, মন মতো কিছু না হলেই আমার দোষ নাকি? মালিহা খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খানবাড়ির মানুষদের মন বোঝা দুষ্কর, এই ভালো এই খারাপ। মালিহা খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে, তবে মেঘের নজর মেন গেটে। অনেকক্ষণ অপেক্ষার পর আবির বাসায় এসেছে। আবিরকে দেখতেই মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল। মেঘের নীরের দৃষ্টিতে আবির
কে পরখ করছে। এই এক সপ্তাহে আবিরের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফোলা ফোলা। আবির বেশি কথা না বলে ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমেদ খান ডাকলেন। আবির নিচে আসতে আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শোধালেন, নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করছো? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতন যোগ্যতা আমার নেই। তা এই এক সপ্তাহে কি নিরীক্ষণ করলে? নিজের আদতে লাগাম দেওয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিনেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান, তোমার মাথা কি ঠিক আছে? ছেলেটা 1 সপ্তাহ পর বাসায় ফিরেছে। কোথায় আগে খাওয়া দাওয়া করাবে না তো ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেছো? মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, তোমার আব্বুর কথা কিছু মনে করো না, চলো খাবে চলো। আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সরি চাচ্চু, সেই দিন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি, প্লিজ কিছু মনে করবেন না। দূর বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য, সন্তানরা ভুল করবেই, এটাই স্বাভাবিক। যা হয়েছে সবকিছু ভুলে যাও, চলো এখন খাবে চলো। মেঘ আর মিম ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেটে গেছেন, আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমেদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ আবিরের বিপরীতে বসায় স্বাভাবিকভাবেই বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাক হচ্ছে। আলী আহমেদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একবারের জন্য মুখ কালো করেও কথা বলেননি। মেঘ খাওয়ার শেষে 1 মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে, তারপর ফোন রেখে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে ভাবছে। আচমকা পিছন থেকে আবির ডাকলো, ম্যাম। মেঘ আতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছু বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিকক্ষণ দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করলো, বাসা থেকে চলে যাওয়ার আগে কি একবারের জন্য আমার কথা ভেবেছিলেন? আর যাওয়ার পরও একটা বারের জন্য কল দিয়ে নিজের অবস্থা জানানোর প্রয়োজন মনে করলো না? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আবির তপ্ত স্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলে মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবিরের চিরচেনা জবাব, তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি তো আপনার শত শত কল দিয়েছি, আর একটু হলেই মরে যেতাম। আবির দরজায় হেলানা দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, 1 সপ্তাহে এত ক্লান্ত হয়ে পড়েছেন? মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম? আবিরের কথা শুনে মেঘের কোমল প্রাণ হৃদয় মুচড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত দৃষ্টিতে। আবিরের 2 চোখ বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখ ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘের রাশভারী কণ্ঠে বিড়বিড় করল, আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সহে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবুও সহিংসতায়
তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগোচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে। আবিরের ভাবগতিতে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে। আব্বু চাচাদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফেরে না। 3টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি 2টার কাজ এক হাতে সামলাচ্ছে। কখনো রাত 2টা-3টা বাসায় ফিরে, কখনো বা ফেরে না। মেঘ দিনে কতবার করে কল দেয় আবিরের খোঁজ নিতে, তবে ইদানিং আবির মেঘের সাথে তেমন কথা বলে না। সবসময় দায়সারা ভাবে নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দেয়, নিজে থেকে কিছুই বলে না। মেঘও কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করেছে। আবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খান ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন, কিন্তু আলী আহমেদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজকাল খাবার টেবিলে সবার উপস্থিতিতে আজ সকালে খাবারের টেবিলে উপস্থিতিতে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আব্বুর মুখে থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিতে চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনো। মালিয়া খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, কিসের ফ্লাইট? আলী আহমেদ খান মেকি স্বরে বলল, কেন, তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিয়া খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, আবির, কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিলেন, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কর্ণকুহরে প্রবিত হওয়ায় মাত্রই মেঘের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আখি যুগল পূর্বের তুলনায় আরো বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভেতরে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণ অনুভূতিরা মেঘের গলা চেপে ধরছে। নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরে তোলপাড় চোখে মুখে ফুটে উঠেছে। বেশি সময় লাগলো না। মেঘের দৃষ্টি নিরেট, চোখে নেই কোনো লুকোচুরি। ভ্রুযুগল কুঁচকে আছে। দৃষ্টিজুড়ে আহাজারি। দু চোখ ছলছল করছে। মালিয়া খান আর্তনাদ করে উঠলেন, পড়াশোনার নাম করে 7 বছর দূরে ছিলি, কিছু বলিনি আমি, আর সহ্য করতে পারবো না। কোথাও যাবি না? মালিয়া খান আলী আহমেদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না। টাকা পয়সার প্রয়োজন নেই। আমি চাই আমার ছেলে আমার চোখের সামনেই থাকুক। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি। তোমার ছেলে নিজেই বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরো 4-5 মাস আগেই নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এর জন্যই বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিয়া খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে আবির? মেঘ মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠে কথা শুনেও মালিয়া খান নিজেকে সামলে নিতে পারলেন না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুই বলবো না।
মালিহা খান নিজের রুমে চলে গেছেন। হালিমা খান আর আকলিমা খানও সেই দিকে ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিহা খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশেপাশে ভ্যাপসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলেও মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরেই থাকে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। এই 2 চোখে তাকালে আবির বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্টের বিষয়ে কথা হচ্ছে তখন থেকে আবির মেঘকে অল্প বিস্তর বোঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে। যেই মিনহাজের প্রতি আবিরের একরাশ আক্রোশ ছিল, যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না করে। মেঘকে সর্বক্ষণ সহিংস্র আর ধৈর্যের কথা বলে এসেছে। আলী আহমেদ খান হঠাৎ ভনিতা না করে জিজ্ঞাসা করলেন, আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির সটান দাঁড়িয়ে চোয়াল শক্ত করে জবাব দিল, না, আমার কিছু বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থ মেরে বসে আছে। মেঘের নীরবতা চারপাশে স্তব্ধ হয়ে আছে। আবির এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে। মিম 2-3 বার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতন শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভেতরে যে তোলপাড় চলছিল, এখন তার ছিটেফোঁটাও বাইরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা 2 চোখে পানি শুকিয়ে গেছে। গলায় আটকে যাওয়া শ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমেদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে সেই যে দেওয়াল ঘেঁষে বেলকনিতে বসেছিল, সারাদিনে 1 ইঞ্চিও নড়েনি। সূর্যের প্রখর তাপ নীরবে সহ্য করে নিয়েছে আর মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছে কাউকে অনেক বেশি সহিংস্র হতে হবে। মেঘ সেই দিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজছে। মিম কিছুক্ষণ পরপর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ বেলকনি থেকে একেবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা। অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভব করার মতন শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিয়ে দেখল আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলে আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই। শুকনো ঠোঁটে হাসির রেশ মাত্র নেই। কান্নায় মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। অথচ এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আবির হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাকারি দিয়ে আর্তনাদ করে উঠল, বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না? এটা কি ঠিক? মেঘ আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল,
তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি, আমায় যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চেয়েছি। মেঘ আর কিছু বলতে পারল না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও 1 ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে রিক্সা করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিহা খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন। হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন। মেঘ কিছুটা সামনে এগোতেই আবিরকে দেখল। মেঘকে দেখে আবির জিজ্ঞাসা করলো, খেয়ে এসেছিস? মেঘ উপর নিচ মাথা নাড়ালো। পশ্চিমা আকাশে সূর্যের রক্তিম আভাস ছুঁয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশায় বসলো। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে, কারোর মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুইজন হাঁটা শুরু করলো। মেঘের চিবুক নামানো। কিছুটা এগোতেই আবির ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পাবে, তাই আমি আগে কাউকে কিছু বলিনি, কিন্তু আমার এখন যাওয়া খুব প্রয়োজন। আশা করি তুই অন্ততপক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভ্রু কুঁচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, তুই কি এখনো রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটা চেয়ারে দুইজন বসে 1 কাপ চাও অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে 1 সেকেন্ডের জন্য তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসলো। ধীর কণ্ঠে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না। কাপে তখনও অর্ধেক চা আছে, সেভাবেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভেতরটা হাহাকারে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে গুরুভার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পরে রাখবি। তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয়, তারপর বুঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতেই আবিরের সাথে সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতে আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভ্রু কুঁচকিয়ে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল, মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, বাসায় যাব না? আবির ভ্রু কুঁচকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকের রাতটাই, কাল থেকে হুটহাট জোর করার মতন কেউ থাকবে না, তুই তোর মতন থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকিয়ে আছে। ততক্ষণে আবির সামনে চলে গেছে। মেঘও পিছন হাঁটতে শুরু করলো। টুকটাক কেনাকাটা শেষে বেরিয়েছে। আজ কারোর মুখে তেমন কোনো কথা নেই। অনেকটা সামনে এগোতেই দেখলো মেলা চলছে। সন্ধ্যার পরপর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশেপাশে মানুষজন দেখছে। কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুক করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তেই মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তা নিমিত্তেই এই মানুষটা, আমার হয়েও আমার নয়। মেঘের আনমনে আশেপাশে তাকাতেই দেখলো আবির
স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখেও বলল, যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে 2টা টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সন্তর্পণে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। বাসায় এত কাঁচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাঁচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতরে 3টা আঙ্গুল ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের 1 সেট চুড়ি। আবির সেটা হাত দিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলেছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতোই লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের হাতে পরিয়ে দিচ্ছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘের 2 হাত নাড়িয়ে দেখতে লাগলো। আবিরের দেওয়া চুড়ির সেট খুব সুন্দর মতন লেগেছে। অন্যটা একটু বড় হওয়ার মনে হচ্ছে খুলে পড়বে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, আমার হাতে ওই চুড়ি লাগবে এটা আপনি কিভাবে বুঝলেন? আবির 2 চোখ ছোট করে হাসলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবিরের মুখে দুষ্ট হাসি দেখে মেঘ ভ্রু কুঁচকালো। সঙ্গে সঙ্গে তাকালো দোকানদার ছেলেটার দিকে। ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলুন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটা সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসবো না, আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবেই তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগে আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসলো। তারপর আদরে ভঙ্গিতে শোধালো, আর কি নেব? আবির ওষ্ঠযুগল আরো প্রশস্ত করে বলল, হায় রে মেয়ে মানুষ, 1 সেকেন্ডেই সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু 2 আঙ্গুলে পরখ করে মেঘের হাতটা ওপরে তুলে মেঘকে দেখিয়ে আবির অকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির দোকান থেকে 2টা টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙ্গুলে পরিয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর চেয়ে বেশি চাওয়া বোধহয় আর কিছু হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়েও অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময়, তার মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলো খুব মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিমার আদির জন্য মেলা থেকে কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে
বেরিয়ে দুইজন আবারও হাঁটতে শুরু করলো। এর মধ্যে তানভীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিক্সা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিক্সায় ওঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এটাতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিক্সায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবে রিক্সায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিলে দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই তিনটা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী আর সাজুগুজু করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তিনটা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশে ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ, কেন? আরেকটা মেয়ে আহ্লাদী কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুইজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে কখনো কিছু না বললেও মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল, বলেছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা? আর আবির ভাইকে কিভাবে চেনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবিরকে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলো ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ও আচ্ছা, তুমি তবে সেই যার জন্য আবির কলেজের কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাইরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পরে হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখে সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে, তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবিরের মতন একজন মানুষ পেয়েছো। আরেকটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন, ফিমানিল্লাহ। এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাচ্ছেন কেন? উনি এখনই চলে আসবে, বসুন, আপনারা আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চয় ভাববে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগিয়েছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখে পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখতো। মেয়েটা কি ভাববে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যেই আবির হাত মুখ ধুয়ে চলে এসেছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেই দিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পিছন ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ এসেছিল? মেঘ হেলানা দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড এসেছিল। আবির কপাল কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে, মেয়েটা আপনাকে কত ভালো। বলতে আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শার্ণিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এ সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বনুটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখের পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞাসা কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে বনু?
মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কোনটা এসেছিল? মেঘ চোখ বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কতজনের ক্রাশ শুনি? আবির অকস্মাৎ টেবিলের নিচে তানভীরের পায়ের উপরে পা চেপে অগ্নি দৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আরে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানভীর দুইজনে মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে এসেছিল, কি বলেছে, এইসব ভেবে দুই ভাই আটকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হওয়ায় মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিতে চলে গেল। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরবো। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসায় মেন গেটে পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞাসা করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল, কিরে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিম আর আদির জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হইতেছে, তাই বোনকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই ভাই বোন একসঙ্গে না বের হতে বারণ করেছিলাম না? তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না। এরপর থেকে বোনকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসবো, তাহলে হবে তো। আলী আহমেদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে মিম আর আদিকে নিলে না কেন? তানভীর মেকিস্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না, পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীর স্বাভাবিক জবাব, রাকিব ভাইদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বলল, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকেই নিতে হবে। তার জন্য মিটিং প্রয়োজন না? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলেই। ঠিক আছে, তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেল। মিমকে জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি, নতুন কেনা বড় বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি, কোমরের বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকে পরার প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শখ খুলে ফেলেছে। চুল এক হাতে খোপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে পড়েছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসে সব স্মৃতি। অকস্মাৎ মেঘের মনে পড়ল আজ থেকে 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতন আবির দেশ ছাড়ার কথা হয়েছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞাসা করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না। কিছু তো বল প্লিজ। অথচ মেঘ সেই দিন একবারের জন্য মুখ খুলেনি। এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলো মানেও বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাঁটা বেছানো
পথেই বেছে নিতে হয়েছিল। তখন আবির বাড়ি ছাড়াই সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ, অথচ আজ সম্পূর্ণ উল্টো। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে। মাঘিয়া খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছেন, কিন্তু মেঘ কোনোভাবেই বোঝার অবস্থায় নেই। আবিরের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনেই মেয়েটার আধমরা হয়ে গিয়েছিল। সেখানে 7 সমুদ্র পার হয়ে আবির চলে যাবে, এটা সে কোনোভাবে মানতে পারছে না। ঘন্টা 2 যাবৎ মেঘ এলোপাতাড়ি ভাবনায় মগ্ন। হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের 3 বান্ধবী, যাদের মধ্যে একজন বলেছিল, তুমি তবে সেই, যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাইরের পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এতটুকু মনে করতেই মেঘ অকস্মাৎ সোজা হয়ে বসলো। রেস্টুরেন্টের বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটা মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসেন? মেঘের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে। আচমকা বুকের বাঁ পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে। 9 বছর যাবৎ আবির ভাইকে এত কষ্ট দিয়েছে সেসব ভেবে মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিওর না, এটা কেবল সন্দেহ, তবুও মেঘের স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটায় 11টা থেকে 12টার ঘরে। আবিরের রুমের দরজা চাপানো, তবুও ইতস্ততায় ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল। রুমে গেল। রুমের ভেতরে কিন্তু আবির রুমে নেই। রুমে লাগেজ সাথে প্রয়োজনীয় সবকিছু গোছানো দেখে মেঘের বুকে আবারও ছ্যাদ করে উঠল। রুমে ফোন দেখে শিওর হলো আবির বাসায় আছে। রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে। ছাদের কার্নিশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে। মেঘ দরজা দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পেছন সাইড দেখে মেঘ বুঝতে পেরেছে বুকের ভেতর আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কর্ণকুহরে প্রবেশের আগেই মেঘ পেছন থেকে আবিরকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে ছাদের সাইডে দেওয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেঘের ছোট ছোট 2টা হাত আবিরের বুকের উপরে। মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে শার্ট ভিজে যাচ্ছে। আবির এক হাতে নিজের 2 চোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘোরালো। মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের গগন বিদায়ী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। ছাদ বেয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে। পূর্ণিমা চাঁদে আলোকিত ছাদ। আবির আর মেঘ ব্যথিত কারোর প্রাণে স্বস্তি নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে আর এক হাত পিঠে বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্রই মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জোরে শব্দ করে কাকুতি শুরু করেছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতে সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করছে। এর আগে যে কতবার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে। তবে আজ দুইজনের মাঝে 1 ইঞ্চি দূরত্বও নেই।
নিষ্কুল হৃদয়ের মানুষের কান্নাতে একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি হচ্ছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথায় উপরে আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাশ ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধি করতে পারেনি। আবির সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে। অকস্মাৎ মেঘের খোপার বাঁধন খুলে আবিরের দুই হাত থেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর ওপর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে। মেঘ আবিরের বুকের বাঁ পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে, অথচ মেঘ থামছে না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। মেঘ আরো কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হয় আবিরের বুকের বাঁ প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ড প্রবল স্পন্দন অনুভব করছে, যা বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলও থমকে গেছে। মেঘ ফোঁপানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারেই নিঃস্ব হয়ে যাব। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবির এক হাতে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মলিন কণ্ঠে বলল, এই বিস্তর নক্ষত্রমণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক 5 মাস পর মেঘ যা চাইবে ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখবো না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখ প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলের গালে বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তার ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্তে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে। উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধকরতায়। আবিরের অন্তরের মর্মবেদী প্রদাহে প্রতিনিয়তই বিধ্বস্ত হওয়া অবসন্ন দৃষ্টতায় মুহূর্তেই সম্বিত ফিরল। আবিরের অচঞ্চল চাহনি ছোট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব আওতায় মেঘের দু চোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট হাতে সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালের পানি মুছে দু হাত দিয়ে মেঘের দু গালে হাত রেখে নিরেট দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় আবারও জিজ্ঞাসা করল, ম্যাম, আমাকে কি 5 মাস সময় দেওয়া যাবে না?
আজ্ঞাসূচক প্রশ্ন শোনা মাত্রই মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুল সহিত সেই গতি থামিয়ে নিজের মুখের গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলেই 149 দিন চলবে। মেঘ মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে, বুকের ভেতরে তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা দেখে আবিরের বুকে যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা কষ্টে রাখার চেষ্টা করেছিল, সেই সবটুকু মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিবদ্ধ করতে আকাশের পানে তাকিয়ে দু চোখ বন্ধ করে সংকোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়েছে। আবির তড়িৎ বেগে মেঘের দুহাত আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসেই দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকেই যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্ততায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতরে কষ্ট চেপে রাখা উদ্যম, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট 10 মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেলল। আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকে যাচ্ছে। আবির বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছোটাছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শোধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে। চিবুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল কবে হবি? আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনের রাশি রাশি অভিমান ভার করছে। মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাসীন ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুকণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই হতাশ হব। আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুকণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে, তাই না? মেঘ না চাইতেও ক্ষীণ হাসল, তবে হাসিটা পূর্বের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই স্বইচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস, তাহলে এই আবিরকে আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধোলা ঝাড়তে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বলল, চাঁদটা খুব সুন্দর, তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেকি স্বরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অলরেডি উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি, সেই
অনলে ঘি নাইবা ঢাললেন। আমি উন্মাদ হতে পারি, তবে বিবশ নয়। মেঘ, মেলা কঠিন শব্দ আল্লাহ। আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দুহাতে ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলে উঠল, এই জন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়েছে, সবকিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন হয়তো। মেঘ দুহাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেপে মাথা এলিয়ে মিনমিন করে বলল, আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষের পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুচ্ছর কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতায় আমায় বন্দি করে ফেলেছে, আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল, নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। আবির একটু থেমে আবারও বলল, শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনকে বন্দি করে নিজেকে কষ্ট দিস। তোর জীবনে যেভাবে চলছে সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছা করে তানভীরকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুপ্পির সাথে দেখা করে আসিস। সবচেয়ে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস, হোক রাত 2টা কিংবা দুপুর 12টা। তোর যখন ইচ্ছা হবে তখনই কল দিবি, যা ইচ্ছে করে বলতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি বা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সবসময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবিরের গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দিস, তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ডেড। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গে পেতে মনের সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উদ্দামতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে। মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। নিজের সাথে নিজের বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরছে, একবার আকাশের পানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত কণ্ঠে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে, চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়ে চড়ে পায়ের উপরে পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উরুতে শুইয়ে দিয়েছে। আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে। বুকের ভেতরে টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শে মেঘের নাজেহাল করে তুলেছে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকে বাঁ পাশের হৃৎপিণ্ডটা কম্পন বাড়িয়ে বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না। সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টাও করতে পারছে না। আবির এক হাতে মেঘের চুলে খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে। আস্তে আস্তে সাইডে সরে যেতেই আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীর সোফার মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো, তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে। সেই সঙ্গে ভারী কণ্ঠে হুমকিতে মেঘের সম্পূর্ণ
শান্ত হয়ে গেছে, চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপ আলোচনার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানায় তাকিয়ে মনে মনে আওড়ালো, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য ভালোবাসি শব্দটা বলা যাচ্ছে না। সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না। আবির শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি ভাবছেন? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না। মেঘ অসীম আকাশে জ্বলজ্বল করা চাঁদের পানে চেয়ে আছে, আর আবির নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে। আবিরের বুকের বাঁ পাশে যে চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়ায় নিজেকে জাহির করতে বাধ্য হচ্ছে। বেসামাল দশার কতক্ষণ সময় পেরিয়েছে, সেই দিকে কারোর হুঁশ নেই। আবিরের আততায় একসময় মেঘ আবিরের কোলে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানায় দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করবো তোকে। আবির উঠে চলে যেতে নিলে মেঘ ঘুমের ঘোরে আবিরের টি শার্ট খামচে ধরেছে। আবির উঠতে চেয়েও থেমে গেছে। এই হাত ছেড়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে। সকাল হয়ে গেছে। মেঘ আধ ঘুম থেকে আশপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো। তৎক্ষণাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখলো ঘন্টার কাঁটা ঠিক 11টায়। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে আখ পাঁচ না ভেবে বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখে অন্ধকার হয়ে আছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনি পেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো, দরজার বাইরে জ্বলজ্বল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে, সদ্য ঘুম ভাঙা, ঠিক মতো তাকাতে পারছে না। আচমকা আবার ছুটতে শুরু করে। পাবে না জেনেও তানভীর, মিম সহ সকল নিচের প্রতিটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাড়ির মেন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো পুরুষ নেই। মিম আদি স্কুলে, তানভীর নিজের কাজে ব্যস্ত, মোজাম্মেল খানরা অফিসে, হালিমা খান আর মালিহা খান ডাক্তারের কাছে গিয়েছেন, আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেঘ মেন গেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামলো। গতরাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল, সেই সোফার সামনের ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলো মাথার উপরে চলে এসেছে। গতকালকে সে রেশটা ঠিকমতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘকে চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা। তার ওপর চুল ছেড়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতেই চোখে পড়ে টেবিলের উপরে একটা চিলকুটে ছোট করে রাখা। ভোরের স্বপ্নের মতন সত্যি হয়ে ফিরবো কোনো এক অবচ্ছন্ন অপরাহ্নে। অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো। ওয়ার্ড্রপ থেকে আবিরের দেওয়া সাদা শার্টটা বের করে চিলকুট হাতে ধপ করে ফ্লোরে বসে দুই হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গত রাতের আবিরের এত করে বোঝানোর পরও
এত এত করে বোঝানো সব কথাগুলো গগন কাঁপানো কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। 2টার দিকে তানভীর বাসায় এসেছে। কাকিয়াকে জিজ্ঞাসা করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজায় ডাকতেই মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখ মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিয়েছে। তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, মাত্রই উঠেছিস? হ্যাঁ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতেই তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে, খিদে নেই, পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হাঁ কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধাল, আবির ভাই কখন গেছে? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচে থেকে আবিরের শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরেই মেঘকে দেখতে এসেছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচন্ড মাথা ব্যথায় মেঘের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে তাকাতেও পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কান্না শুরু করেছে। সে 11টা থেকে চলছে মেঘের অবিরাধী কান্না, কখনো বেশি কখনো কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনো বুকের ভেতর চাপা পড়ে আছে, যার কান্নার রূপে প্রতিনিয়ত বুক ঘুরে বেরিয়ে আসছে। বেলকনি দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে অদূর আকাশপানে। দু চোখে রক্তাভ হয়ে আছে। শরীরের ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অব্দি যে ঝড় মেঘের মনের ওপর দিয়ে চলছে তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবি ঠিকঠাক মতন পৌঁছেছে। মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকাল থেকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু বাসায় কেউ কল রিসিভ করছে না। এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই আবিরের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতরে অজানা ভয় কাজ করছে। আগ পাঁচ না ভেবেই কল দিল আলী আহমেদ খানের নাম্বারে। আলী আহমেদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, কখন পৌঁছালে? সবকিছু ঠিকঠাক? তুমি সুস্থ আছো? রাতে এসেছি। জি আলহামদুলিল্লাহ, কিন্তু বাসার কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন, কার কি হয়েছে? আলী আহমেদ খান উদাস ভঙ্গিতে বললেন, কাল রাত থেকে মেঘের মামনির জ্বর, মাথা ব্যথা। কাল রাত থেকে মেঘ মামনির জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখন হাসপাতালেই। অভিশঙ্কায় আবিরের অখিযুগল রক্তিম হয়ে উঠেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করেছে। বুকের ভেতরে অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকমের কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আবির অক্ষিপট ভিজে এসেছে। আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে এসেছি ঘুমাচ্ছে, তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নম্বরে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে, কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভেতরে ক্রোধ আবিরের তামাটে চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। 3বারের মাথায় তানভীর কল রিসিভ করলো। তানভীর কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস? আবির রাগান্বিত কণ্ঠে শুনে তানভীর অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে।
ঢোক গিলে ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতন সময় তোর নেই? এতই ব্যস্ততা তোর? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলেছে? আবির ক্রোধে ফুঁসে উঠল, বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না? তানভীর আমতা আমতা করে বলতে শুরু করলো, বিষয়টা তেমন না। তুমি এতটা জটিল করে গেলে ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাখা দুশ্চিন্তার বিষয়। খুব ভালো বলেছিস। তানভীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো। বনুর শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে। মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করায় এমনটা হয়েছে। ডাক্তার বলেছে সিরিয়াস কিছু না। তবে? আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলেছি ওকে একা ছাড়িস না, তারপরও তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচুর মতো তোরাও প্রমাণ করে দিলে আমি মানুষটা অপরিচিত আর আমার অভিসংখ্যাগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানুষ মনে হচ্ছে, যেখানে সামান্যতম মূল্য আমার নেই, যেখানে কথা বলার আমার শোভা পায় না। ভালো থাকিস, আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। একাকার সমান অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার আগে আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনো অনেকটা খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্যই তানভীর ইচ্ছাকৃত কোনো কিছুই বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানভীর দুইজনকেই ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয়ে খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলায় আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হয়েছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বারবারই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমেয় আততা আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতি আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তানভীর রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুজ্ঞা দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিহা খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছে একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একটার পর একটা মেসেজ দিচ্ছে, বিস্তারিত সব ঘটনা বলছে, কিন্তু
আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্ত স্বরে জিজ্ঞাসা করলেন, আবিরের সাথে কথা হয়েছে? ও কি ঠিকমতো পৌঁছেছে? তানভীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ? তানভীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে হয়তো বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানো? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আব্বুর চিন্তা ভাবনার সাথে তানভীরের চিন্তা ভাবনাও মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু করে রেখে নিঃশব্দে হাসল। এক সায়াহ্নে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্তে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরের আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। 1 সেকেন্ডের জন্য পলক ফেলতেও বেমালুম ভুলে গেছে 5 দিন প্রখর অসুস্থতার অবসারণে আজ মেঘের শরীরটা অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনো দুর্বিষহ। এই 5 দিনের জ্বরের ঘোরে দুনিয়াবি কোনো হিসাব ছিল না মেঘের। আজ সন্ধ্যার আগে আগে বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্যের উদয় না সূর্যাস্ত। আবির বাড়ি নেই 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি। দীর্ঘ সময়ে ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের উপরে ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরে হালিমা খান রুমে এসেছেন। ওনার খানিক বাদেই মোজাম্মেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে এসেছে। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতেই স্থির হয়ে আছে। ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদী কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাধছেন। আলী আহমেদ খান টুকিটাকি কথা বলছেন ওনাদের সঙ্গে। মালিহা খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তানভীর দরজার পাশের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিন আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব, রাসেল, লিমনরা সবাই যথাসম্ভব চেষ্টা করছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে। তাদের একের পর এক আহ্লাদী কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার ভিড়ে কারোর মুখে একেবারের জন্য আবিরের নাম উঠছে না। মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে মনে মনে আওড়ালো, ওরা এই মন কেমন করে বোঝে না? ওরা আসলেই কারণ খোঁজে না। মেঘের 2 চোখ ছলছল করছে। চোখের কার্নিশ ঘেঁষে 1 ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, কাঁদছিস কেন? মেঘ 2 আঙ্গুলে চোখের পাশের পানি দাগ মুছে একগাল হেসে বলল, কই কাঁদছি না তো। সবাই সবার মতন চলে গেছে। হালিমা খান মেয়ের পাশে বসে আছেন। তানভীর একটু পর পর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোনটা খুলে মেঘ ফোনের ওপেন করলো। হালিমা খান তখনও মেয়ের পাশে বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয় নেই। একরাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে একরাশ হতাশা নিয়ে। বুকের ভেতরে ছোটাছুটি করা অদৃশ্য অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘের মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিট পরই মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে এসেছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আবিরের সাথে কথা বলো। হালিমা খান ফোন কাছে নিতেই ওপাশ থেকে আবির কণ্ঠস্বর কানে ভাসছে, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্রই মেঘ চোখ মেলে আম্মুর মুখের দিকে তাকালো। হালিমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো?
আমরা আর কেমন থাকবো? 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ এসেছে। এই মেয়েকে নিয়ে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। ও তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়া যায় না? ওখানে গিয়ে আমাদের কথা মনে পড়ে না নাকি? আবির মৃদু স্বরে বলল, সবকিছু গোছাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখে নীরের দৃষ্টি দেখে হালিমা খান মলিন কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির ভারী কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেয়েকে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে গেলেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। একবার, দুবার, 9 টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনোই মিস হয় না, অথচ আজ তার ব্যতিক্রম ঘটছে। মেঘের বুকের ভেতরে অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরে বন্যা কল দিল। বন্যার সাথে 2-3 মিনিট কথা বলছে। এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে এসেছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল তাই হয়তো বুঝতে পারিসনি। মেঘ উদাসীন ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, বন্যা হাসপাতালে গিয়েছিল? হ্যাঁ, মেঘ আস্তে করে বলল। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ, কল কোনো কিছুই রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘকে দেখার জন্য বাসায় এসেছে। মূলত তামিম, মিষ্টিরা সবাই আসার কথা ছিল, কিন্তু তানভীরের ভয়ে ওরা আর সাহস করে আসতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছে। আজ তানভীর আগে থেকেই বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখে সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? তানভীরের সালামের উত্তর দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বন্যা উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান মিম আর আদিকে নিয়ে ওনার এক আত্মীয়র বাসায় বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ায় হালিমা খান আর মালিহা খান দুজনেই ঘুমাচ্ছেন। তানভীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে। চা, নুডলসের সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, আসো। তানভীরের হাতে নাস্তা দেখে মেঘ আহাম্মকের মতন তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপরে রাখলো, আরেকটা তানভীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে শোধালো, নাস্তা তুমি নিয়ে এসেছো? তানভীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ দু চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানভীর ভ্রু কুঁচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। মেঘও কপাল গুটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞাসা করলো, আম্মু কোথায়? বড় আম্মু ঘুমাচ্ছে, তাই ডাকিনি। তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খায়। তানভীর মুখের উপর জবাব দিল, জানি। বলে তানভীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানভীরের দিকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞাসা করবে কিনা তাই ভাবছে। তানভীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবো নে। তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহের দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, তোর ভাই রান্নাও পারে?
মেঘ ঠোঁট যুগনে মুচকি হাসি মাথা দুলিয়ে মেকি স্বরে বলল, নুডলস আর চাটাই কোনো রকমে করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করে না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতে চেয়েছিল কিন্তু উনি কথা বলেননি। বন্যা তপ্তস্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি, হয়তো সেজন্যই রাগ করে কথা বলছে না। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমনই করা উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাই দিত না, তবুও ওনার পেছন পেছন ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। মেঘ জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতর যে ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বোঝাবো? মাথায় 24 ঘন্টায় একটাই অজ্ঞাত সত্তা ঘুরঘুর করছে। আমি কোনোভাবেই শান্ত হতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করছে। এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে এসেছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানভীর হাবিজাবি কি দিয়েছে ওইগুলো খেয়েছো? নাও এগুলো খাও। বন্যা অনুস্বর কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দিই। হালিমা খান প্রখর তপ্তস্বরে বলল, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেছেন। বন্যা আরো কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতে মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখে সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগে পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ের মতন। এই সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনই তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্ত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু, বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শোধালো গলায় ঠোক গিলে। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কি না? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবি নিয়ে আসছি।